একটি সার্ভে থেকে জানা গেছে আমাদের ভারতবর্ষে প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীরা তাদের মেধা থাকার পরও তাদের মন মতো কলেজে অ্যাডমিশন নিতে পারে না, কলেজের সুযোগ হওয়ার পরও ভর্তি হতে পারে না, তাদের নিজেদের ইচ্ছা মতো কোর্সে অ্যাডমিশন নিতে পারে না বিকজ অফ তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস খারাপ থাকার জন্য, এবং যার ফলে তাদের আলটিমেটলি সুযোগ পাওয়ার পরও তাদেরকে তাদের স্বপ্নকে জলে ভাসিয়ে দিতে হয়। একটি সার্ভে থেকে জানা গেছে আমাদের ইন্ডিয়াতে এভরি ইয়ার বাবা মাকে তার ছেলে মেয়ে যখন ক্লাস 12 পাস আউট হয় তখন চিন্তায় বসে পড়তে হয় যে তারা কীভাবে তাদের ছেলেমেয়ের হায়ার স্টাডিজ কমপ্লিট করবে, কীভাবে তারা তাদের ছেলেমেয়ের হায়ার এডুকেশনকে কমপ্লিট করবে, বিকজ আমাদের ইন্ডিয়াতে এডুকেশন ইজ ভেরি ভেরি কস্টলি। আমাদের ইন্ডিয়াতে পড়াশোনা প্রচুর খরচা হয়, তা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই সমস্ত কিছুর একটা সলিউশন আছে যেটা অনেকে জানার পরও কিন্তু ইগনোর করে যায়, যেটা প্রচুর বাজে। তার কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য আমরা এই জিনিসটাকে ইগনোর করি, অ্যান্ড দ্যাট ইজ এডুকেশন লোন। এডুকেশন লোনই হচ্ছে একমাত্র মাধ্যম যার মাধ্যমে একজন গরিব ঘরের ছেলেও যদি মেধাবী হয়ে থাকে সে কিন্তু লাখ টাকার কলেজেও কিন্তু লাখ টাকার ফিস দিয়ে কিন্তু পড়াশোনা করে নিজের একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারে। তাই আজকের এই ভিডিওটা যেমনি সকল স্টুডেন্টদের জন্য যারা বর্তমানে উচ্চ মাধ্যমিকে পড়ছো, যারা বর্তমানে কলেজে পড়ছো, মাস্টার্স ডিগ্রি করছো, সকল স্টুডেন্টদের জন্য তো প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। প্লাস তার পাশাপাশি আজকের এই ভিডিওটা সকল প্যারেন্টসদের জন্য ইম্পর্টেন্ট আছে যারা তাদের ছেলে মেয়েদের জন্য চিন্তা করছে যে আগামী দিনে তাদের ছেলে মেয়ের হায়ার এডুকেশনটা কীভাবে কমপ্লিট করবে। আজকের এই ভিডিওতে আমি আমাদের স্টুডেন্ট লাইফের সব থেকে মোস্ট কমপ্লিকেটেড শব্দটা এডুকেশন লোনকে সিম্পলিফাইড করব। এই একটি ভিডিওর মধ্যে এডুকেশন লোন সম্পর্কে A to Z আপনাদের জানানো হবে, এবং বাংলা ভাষায় গোটা ইউটিউবে সব থেকে ডিটেলস ভিডিও এটা এডুকেশন লোনের ওপর, যা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি একটিও ভিডিও এত ডিটেলসে পাবেন না এডুকেশন লোনের ওপর, যা এখানে আমরা আপনাকে বোঝাবো। লোন প্রসেস থেকে শুরু করে লোন কীভাবে স্যাংশন হয়, আমাদের লোনের জন্য কি ডকুমেন্টস লাগে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কত অ্যামাউন্ট অফ লোন দেওয়া হয়, ইন্টারেস্ট রেট কি, সমস্ত কিছু এই একটি ভিডিওর মধ্যে আপনারা জেনে যাবেন। তাই যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি হলাম ইন্দ্রনীল চক্রবর্তী, ইউথ কেরিয়ার হাব চ্যানেলের ফাউন্ডার। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের এই ছোট্ট পরিবারের আপনি সদস্য হয়ে যাবেন। এবং কোনো প্রকারের যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, প্রত্যেক কমেন্টের আমি কিন্তু রিপ্লাই দেব। সবার প্রথমে অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখব টাইপস অফ এডুকেশন লোন। সো এডুকেশন লোনের আমাদের প্রধানত দুই ধরনের টাইপ হয়, যেখানে ফার্স্ট টাইপটা হচ্ছে আমাদের ডোমেস্টিক এডুকেশন লোন। ডোমেস্টিক এডুকেশন লোন মানে আমাদের যে ধরনের কোর্সগুলো আমরা ইন্ডিয়ার মধ্যে থেকে করে থাকি সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে আমাদের ডোমেস্টিক এডুকেশন লোনের ক্রাইটেরিয়ার ভেতরে থাকে। অর্থাৎ আপনি যদি কোনো প্রকারের কোর্সেস আমাদের ভারতবর্ষের যে কোনো রেকগনাইজড কলেজ বা ইউনিভার্সিটি থেকে করেন তাহলে আপনার এডুকেশন লোনটা ডোমেস্টিক এডুকেশন লোনের ক্রাইটেরিয়ার মধ্যে থাকে। প্রত্যেক এডুকেশন লোনের আলাদা করে রুলস থাকে। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ডোমেস্টিক এডুকেশন লোনটাকেই ভালো করে বুঝবো। সেকেন্ড যে ধরনের আমাদের কাছে লোন থাকে সেটা হলো আমাদের স্টাডি অ্যাব্রড এডুকেশন লোন। স্টাডি অ্যাব্রড এডুকেশন লোনগুলো হচ্ছে যে সমস্ত কোর্সগুলো আমরা ইন্ডিয়ার বাইরে অর্থাৎ অ্যাব্রড থেকে করে থাকি, লাইক জার্মানি, USA, ইংল্যান্ড, অর্থাৎ ভারতবর্ষের বাইরে বিদেশ থেকে যদি আমরা পড়াশোনা করতে চাই এবং সেই জন্য যদি আমাদের এডুকেশন লোন লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে স্টাডি অ্যাব্রড এডুকেশন লোন থাকে। স্টাডি অ্যাব্রড এডুকেশন লোনের প্রসেস নিয়ে আমরা অন্য কোনো একটি ভিডিওতে বানাবো। যদি আপনারা কেউ বিদেশ থেকে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি স্টাডি অ্যাব্রড এডুকেশন লোনের ওপর স্পেশালি ভিডিও বানিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব ডোমেস্টিক এডুকেশন লোন যে আছে তার সম্পূর্ণ প্রসেসটা। সবার প্রথমে যেটা আমরা জানবো আমাদের যে এডুকেশন লোন আছে এই এডুকেশন লোনের অ্যাকচুয়ালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিরকম। সো এডুকেশন লোনের জন্য আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে সেখানে নাম্বার 1 হচ্ছে আমাদের অবভিয়াসলি ইন্ডিয়ান হতে হবে, বিকজ এখানে আমরা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে এডুকেশন লোন নিয়ে আলোচনা করছি, যা অন্যান্য কোনো কান্ট্রির এডুকেশন লোন নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না। তাই সবার প্রথম শর্ত হচ্ছে আপনাকে একজন ভারতবর্ষের ন্যাশনালিটি থাকতে হবে, আপনাকে একজন ইন্ডিয়ান হতে হবে।
সেকেন্ড হলো আপনাকে যে কোনো একটি কলেজে সিকিউরড অ্যাডমিশন নিতে হবে, অথবা যে কোনো একটি ইউনিভার্সিটিতে যে কোনো কলেজ লেভেলের ডিগ্রি বা ডিপ্লোমা লেভেলের কোর্সের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ এডুকেশন লোনের জন্য আমরা তখনই অ্যাপ্লাই করি যখন আমরা কলেজে অ্যাডমিশন নিয়ে নিই। কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু কখনোই এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করা যায় না। আপনি হয়তো কলেজে সবে ফার্স্ট ইয়ারে পড়েন এবং আপনার অ্যাডমিশন হয়ে গেছে কলেজে, দেন ইউ আর এলিজিবল ফর এডুকেশন লোন। অথবা তুমি ধরো কলেজে সেকেন্ড ইয়ারে পড়ো, সেক্ষেত্রেও তুমি কিন্তু এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো। থার্ড ইয়ারে পড়ো, সেক্ষেত্রেও তুমি এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবে। অর্থাৎ তোমার যে কোনো কলেজে আগে অ্যাডমিশন নিতে হবে, তারপরই তোমার হচ্ছে এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই হবে, এবং সেই অ্যাডমিশনটা যেন লিগালি হয়। অর্থাৎ ডকুমেন্টস থাকতে হবে যে আমি এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। কী ধরনের কোর্স আছে আমাদের এডুকেশনের যদি আমরা কথা বলি, তাহলে যদি আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করি, আন্ডার গ্র্যাজুয়েট মানে কি ইউজি কোর্সের ক্ষেত্রে, যেখানে আমাদের বিটেক, বিসিএ, বিএসসি বা যে কোনো ইউজি কোর্সের জন্য যদি আমরা এডুকেশন লোনের অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে অবশ্যই ক্লাস 12-এ আমাদের পাস হতে হবে। এটা হচ্ছে আমাদের সবার প্রথম ক্রাইটেরিয়া। আর যদি আমরা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ মাস্টার্স ডিগ্রি, পিএইচডি ডিগ্রি এইসবের জন্য যদি অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই আমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং আমাদের গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে আমরা এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এরপর হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে যে কলেজে আমরা অ্যাডমিশন নেব, সেই কলেজটি অবশ্যই আমাদের হচ্ছে ইউজিসি অথবা গভর্নমেন্ট অথবা এআইসিটি রেকগনাইজড হতে হবে। অর্থাৎ যে কলেজে তুমি অথবা যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেন না কেন, সেই কলেজ বা ইউনিভার্সিটিটা বা ইনস্টিটিউটটা আমাদের যেন ইউজিসি রেকগনাইজড হয়। যে কোনো গভর্নমেন্ট বলতে এখানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট, দুটোর ক্ষেত্রে বলা হচ্ছে, অ্যান্ড এআইসিটিই রেকগনাইজড যেন হয়। মেডিকেল হলে আমাদের মেডিকেল কাউন্সিল রেকগনাইজড যেন সেই কলেজটি হয়ে থাকে, তাহলে আপনি সেই পার্টিকুলার কলেজের জন্য এডুকেশন লোনের অ্যাপ্লাই করতে পারবেন। কোর্সেস লাইক ICWA, CA, CFA also eligible for education loan. Course conducted by IIMs, IITS, IISc, XLRI, NIFT and NIT students are more preferable for education loan. অর্থাৎ যদি আপনি এই সমস্ত কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন, লাইক IIM, IIT, IISc, NIFT, এই সমস্ত টায়ার 1 যে আমাদের কাছে কলেজগুলো আছে, সেই কলেজের যদি তুমি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে আপনার কিন্তু এডুকেশন লোন পাওয়ার চান্সেস 99% কিন্তু অনেক বেশি থাকবে এবং আপনাকে বেশি প্রেফার দেওয়া হবে। তার কারণ যদি আমরা ভালো কলেজ থেকে পড়াশোনা করি, লাইক এই যে কলেজগুলো বললাম টায়ার 1, এই সমস্ত কলেজে আমাদের হচ্ছে 100% হচ্ছে আমাদের প্লেসমেন্ট হয়ে থাকে, এবং সেই প্লেসমেন্টের প্যাকেজে হচ্ছে স্টুডেন্টসরা অনেক ভালো পেয়ে থাকে, যার ফলে ব্যাংক খুব সহজেই এই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের চোখ বন্ধ করে এডুকেশন লোন দেওয়ার জন্য বিশ্বাস করে। কিন্তু তার মানে এই নয় যে আপনি যদি লো লেভেলের কলেজ থেকে বা টায়ার 3 বা ছোটোখাটো কলেজ থেকে পড়াশোনা করেন বা ছোটোখাটো কলেজে ভর্তি হয়েছেন, তার মানে এই নয় যে আপনি এডুকেশন লোন পাবেন না। সেক্ষেত্রেও আপনি এডুকেশন লোন পেতে পারেন, বাট সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু দৌড়ঝাঁপ করতে হবে, অনেক ডকুমেন্টস শো করাতে হবে, এবং আপনার কলেজের যদি প্লেসমেন্ট রেকর্ড ভালো থাকে, তাহলে আপনি টায়ার 3 কলেজ থেকে পড়াশোনা করলেও কিন্তু এডুকেশন লোন খুব সহজেই পেয়ে যাবেন। রেগুলার ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স যারা করছে, সাচ অ্যাজ অ্যারোনটিক্যাল, পাইলট ট্রেনিং, শিপিং, এক্ষেত্রেও আমরা এডুকেশন লোনের জন্য এলিজিবল। অর্থাৎ ধরুন আপনি পাইলট হতে চান, কমার্শিয়াল পাইলট, সেক্ষেত্রেও আপনি এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি ধরুন শিপিং সেক্টরে আছেন, লাইক মার্চেন্ট নেভি নিয়ে পড়াশোনা করছেন বা মার্চেন্ট নেভি ট্রেনিং করছেন, সেক্ষেত্রেও আপনি এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট ডিস্টেন্স এডুকেশন যে আমাদের থাকে, ঠিক আছে, ডিস্টেন্স এডুকেশন স্টুডেন্টসরা কিন্তু কখনোই এডুকেশন লোন পেয়ে থাকে না, এটা কিন্তু মনে রাখবেন। ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং অর এনি আদার ডিসিপ্লিন অ্যাপ্রুভড বাই Director General of Civil Aviation, Shipping, Indian Nursing Council or any other regulatory body as the case may be if the courses is pursued in India. যদি আপনি মেডিকেল নিয়ে পড়াশোনা করেন, যদি আপনি নার্সিং নিয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পড়লে খুব সহজেই এডুকেশন লোন পেয়ে যাই, সেগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আমরা পড়ি, খুব সহজে এডুকেশন লোন পেতে পারি। বিসিএ, বিবিএ এইসব নিয়ে পড়লে আমরা খুব সহজে এডুকেশন লোন পেতে পারি। এমসিএ, এমবিএ এইসব নিয়ে পড়লেও আমরা সহজে এডুকেশন লোন পেতে পারি। এমটেক, ঠিক আছে, তারপরে সিএ,
সিএপে এইসব প্রফেশনাল কোর্সগুলো তো আমি আগেই বলেছি আপনাদের। মেডিকেল আছে, মেডিকেল ওরিয়েন্টেড যত আমাদের পড়াশোনা আছে তার মধ্যে আমাদের ফার্মাসিও আমি ইনক্লুড করছি, নর্মাল মেডিকেল কোর্সও ইনক্লুড করছি, নার্সিংও ইনক্লুড করছি। এক্ষেত্রে এডুকেশন লোন আপনি খুব সহজেই পেয়ে যাবেন, ঠিক আছে। পিএইচডি করলে, যদি ভালো কলেজ থেকে পিএইচডি করছেন সেক্ষেত্রে এডুকেশন লোন পাবেন। বিএড ডিগ্রি যে আমাদের থাকে সেক্ষেত্রে পাওয়া যায় এডুকেশন লোন। ল নিয়ে পড়বেন সেক্ষেত্রে সহজে এডুকেশন লোন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ধরুন আপনি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট বা যে কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো ডিগ্রি করছেন সেক্ষেত্রেও আপনি এডুকেশন লোন খুবই সহজে পেয়ে যাবেন। বাট যে ডিগ্রিগুলোতে এডুকেশন লোন কখনোই পাওয়া যায় না সেগুলো হচ্ছে আমাদের বিএসসি, বিকম, এমকম, ঠিক আছে, এমএসসি, বিএ, এমএ, এই সমস্ত ডিগ্রিতে স্টুডেন্টসরা কখনোই এডুকেশন লোনের জন্য এলিজিবল হয় না, বিকজ এই ডিগ্রিগুলোর ক্ষেত্রে প্লেসমেন্ট কিন্তু কখনোই আমাদের থাকে না, বা প্লেসমেন্ট আমাদের গ্যারেন্টি থাকে না যদি না সেই বিএসসি ডিগ্রিটা প্রফেশনাল হয়। যেমন বিএসসি ইন সাইবার সিকিউরিটি করছেন, তো সেক্ষেত্রে আপনি হয়তো পেয়ে যেতে পারেন, কারণ এটা হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি। এক্ষেত্রে আপনার প্লেসমেন্ট হতে পারে, তাও কলেজের ওপর ডিপেন্ড করবে যদি সেই কলেজটা বড় লেভেলের হয়ে থাকে, কারণ এডুকেশন লোনের ক্ষেত্রে কলেজেরও একটা খুবই বড় লেভেলের আমাদের ইম্প্যাক্ট কিন্তু থাকে। নেক্সট যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে লিস্ট অফ এক্সপেন্স কভার্ড ইন এডুকেশন লোন, অর্থাৎ যে এডুকেশন লোনটা আমরা পাবো সেই এডুকেশন লোনে আমাদের কি কি খরচা হচ্ছে কভার্ড হয়ে থাকে। তো সেখানে হচ্ছে আমাদের সবার প্রথমে ফুল টিউশন ফি আমাদের কভার্ড হয়ে থাকে, অর্থাৎ কলেজের যে টিউশন ফিটা আছে, যে 3 বছর বা 4 বছরের কোর্সে যে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা যে আমাদের খরচা হয়, সেই পুরো টিউশন ফিটা হচ্ছে ব্যাংক আমাদের কভার করে। বাট তার একটা নির্দিষ্ট শর্ত আছে, সেটা জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। হোস্টেল ফিসও আপনার হচ্ছে এডুকেশন লোনের মধ্যে কভার্ড হয়, বাট এটা হচ্ছে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি হোস্টেলে থাকবো, সেক্ষেত্রে আপনার এডুকেশন লোনের মধ্যে হোস্টেল ফিসটাকেও ইনক্লুড করা হয়, ঠিক আছে। ট্রাভেল এক্সপেন্স, প্যাসেজ মানি ফর স্টুডেন্ট স্টাডিং অ্যাব্রড, ট্রাভেল এক্সপেন্সও আপনার হচ্ছে এডুকেশন লোনের মধ্যে কভার্ড হয়, স্পেশালি হচ্ছে স্টাডিং অ্যাব্রোডের ক্ষেত্রে। যেরকম ধরুন আপনি হচ্ছে ইউএস থেকে পড়াশোনা করতে চান, সো ইউএসএতে যাওয়ার জন্য যে আপনার যে খরচাপাতি আছে সেটাও কিন্তু আপনার এডুকেশন লোনের মধ্যে ব্যাংক ইনক্লুড করে দেয়। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এগুলিও ব্যাংক এডুকেশন লোনের মধ্যে ইনক্লুড করে। কস্ট অফ বুকস, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্টস, ইউনিফর্ম, আপনার কলেজের যে ইউনিফর্ম আছে, ইনস্ট্রুমেন্টস আছে, ল্যাবের যে ইনস্ট্রুমেন্টস, ইকুইপমেন্ট এবং আপনার যত বই খাতা আছে তারও যে অ্যামাউন্ট আছে সেটাও কিন্তু এডুকেশন লোনের মধ্যে আমাদের কভার্ড হয়ে যায়। এক্সামিনেশন, ল্যাবরেটরি, লাইব্রেরি ফিস, এগুলোও আমাদের এডুকেশন লোনের মধ্যে কভার্ড হয়ে যায়। কস্ট অফ কম্পিউটার, ল্যাপটপ রিকোয়ার্ড ফর কোর্স কমপ্লিটেশন, যদি আপনি এমন কোনো একটা কোর্স করেন যার জন্য আপনার হচ্ছে ল্যাপটপ দরকার আছে বা কম্পিউটার দরকার আছে পার্সোনাল, তাহলে সেই ল্যাপটপ বা কম্পিউটারের টাকাও কিন্তু এডুকেশন লোনের মধ্যে কভার্ড হয়। যেরকম আমি যখন এডুকেশন লোনে অ্যাপ্লাই করেছিলাম তখন আমার ক্ষেত্রে হচ্ছে 50,000 টাকা আমাকে দেওয়া হয়েছিল একটা ল্যাপটপ কেনার জন্য। যদি আমি মনে করতাম তাহলে আমি এই টাকাটা ইউজ করে একটা ল্যাপটপ কিনতে পারতাম। সো আপনাদেরও এডুকেশন লোনের মধ্যে এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয়, যে অ্যামাউন্টটার অবধি আপনি একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারেন বা একটা ট্যাবলেট কিনতে পারেন, যেটা আপনার পড়াশোনার জন্য লাগবে। তার জন্য অবশ্যই কলেজের সঙ্গে কথা বলতে হবে। কলেজ আপনাকে একটা লেটার লিখে দেবে যে এই স্টুডেন্টের এই বিষয়টা নিয়ে পড়ার জন্য একটা ল্যাপটপ লাগবে, তখনই ব্যাংক সেই অ্যামাউন্টটা আপনাকে দেবে এডুকেশন লোনের ক্ষেত্রে, ঠিক আছে। কশন ডিপোজিট, বিল্ডিং ফান্ড, রিফান্ডেবল ডিপোজিট সাপোর্টেড বাই ইনস্টিটিউশন, বিল অর রেসিপ্টস, এটাও হচ্ছে আমাদের এডুকেশন লোনের ক্ষেত্রে কভার্ড থাকে। এনি আদার এক্সপেন্স রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য কোর্স সাচ অ্যাজ স্টাডি ট্যুরস, প্রজেক্ট ওয়ার্ক, ধরুন আপনার হচ্ছে কোর্স কমপ্লিট করার জন্য হয়তো আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হলো বা ইন্ডিয়ার বাইরে যেতে হলো, কোনো একটা স্টাডি ওরিয়েন্টেড আপনার হচ্ছে ট্যুর হলো, তো সেক্ষেত্রেও হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা আপনার এই এডুকেশন লোনের অ্যামাউন্ট মধ্যে কিন্তু কভার হয়ে যায়। কোনো একটা প্রজেক্ট করতে হচ্ছে, তার জন্য আপনার অনেক কিছু দরকার আছে, সেটাও আপনার এডুকেশন লোনের অ্যামাউন্টের মধ্যে কভার্ড হয়ে যায়। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পার্ট হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড ফর এডুকেশন লোন। সো এখানে যে আমি ডকুমেন্টসগুলো বলবো এগুলো স্পেশালি হচ্ছে আমাদের ডোমেস্টিক যে এডুকেশন লোন আছে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনি যদি পড়াশোনা করেন এবং তার জন্য যদি আপনার এডুকেশন লোনের প্রয়োজন হয়, তাহলে সেই লিস্ট অফ ডকুমেন্টসগুলো হচ্ছে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলছি। এবং সমস্ত ব্যাংকের ক্ষেত্রে, সরকারি থেকে বেসরকারি সমস্ত ব্যাংকে কিন্তু এই ডকুমেন্টসগুলোই আপনার এডুকেশন লোনের সময় দরকার হয়। যেমন নাম্বার 1 হচ্ছে অ্যাডমিশন লেটার
লেটার ফ্রম দ্য এডুকেশন ইনস্টিটিউশন, যেটা আমি আগেই বলেছিলাম এডুকেশন লোনের জন্য তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। তাই এডুকেশন লোনের ক্ষেত্রে সবার প্রথম যে নাম্বার 1 ডকুমেন্টসটা আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন লেটার, রেকগনাইজড ইউনিভার্সিটি বা কলেজ যেখানে আপনি হচ্ছে অ্যাডমিশন নিয়েছেন সেই ইনস্টিটিউট থেকে আপনার যে অ্যাডমিশন হয়ে গেছে তার প্রমাণপত্র আপনাকে হচ্ছে প্রোভাইড করতে হবে ব্যাংকের কাছে। মার্কশিট, প্রিভিয়াস এডুকেশন স্কুল অর কলেজ, যদি আপনি ইউজির জন্য এডুকেশন লোন অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার স্কুলের মার্কশিট প্রোভাইড করতে হবে, যেমন ক্লাস 12 স্ট্যান্ডার্ড। আর যদি আপনি পিজি কোর্সের জন্য এডুকেশন লোন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনের মার্কশিটটাকে আপনার কলেজে হচ্ছে গ্র্যাজুয়েশনের মার্কশিটকে আপনাকে হচ্ছে ব্যাংকে প্রোভাইড করতে হবে আপনার মার্কশিটের ডকুমেন্টস হিসেবে, ঠিক আছে। এজ প্রুফ সার্টিফিকেট আপনাকে হচ্ছে প্রোভাইড করতে হবে। এজ প্রুফ সার্টিফিকেটে আপনি কি কি দিতে পারেন? এজ প্রুফ সার্টিফিকেটে আপনি ধরুন লাইক হচ্ছে আপনার 10 স্ট্যান্ডার্ড যে মার্কশিট আছে সেটাকে দিতে পারেন, অথবা আপনার আধার কার্ড দিতে পারেন, ঠিক আছে, প্যান কার্ড, তারপর আমাদের যে রেশন কার্ড আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কাছে যে যদি ভোটার কার্ড থাকে তাহলে সেই ভোটার কার্ড আমরা হচ্ছে প্রোভাইড করতে পারি। সো এইগুলো হচ্ছে এজ প্রুফ হিসেবে আমাদের প্রোভাইড করতে হয়। তাছাড়া ডকুমেন্ট নিয়ে আরেকটা কথা আমি বলতে চাই, প্রত্যেক স্টুডেন্টকে বলছি যদি আপনারা এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করেন সবার প্রথম হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে, ঠিক আছে। যে ব্যাংকে আপনি এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করছেন সেই ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্ট থাকার দরকার নেই, অন্য যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। তার প্রধান কারণ হচ্ছে এডুকেশন লোনের জন্য যখন আমরা অ্যাপ্লাই করি তখন স্টুডেন্টের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে স্টুডেন্টের যে গার্জেনের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই দুটো ব্যাংক অ্যাকাউন্টকে ইনক্লুড করে একটা জয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তাই স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট থাকা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, বাট যে ব্যাংকে অ্যাপ্লাই করছেন সেই ব্যাংকে যে অ্যাকাউন্ট থাকতে হবে তার কোনো কথা নেই, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে প্যান কার্ড, এই প্যান কার্ড কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এবং আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো যাদের 18 বছর বয়স হয়ে গেছে এবং এখনো পর্যন্ত প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি তারা অনুরোধ করে আমি বলছি তাদেরকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে নিন, কারণ প্যান কার্ড না থাকলে ব্যাংক অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না এবং এডুকেশন লোনের সময় কিন্তু আপনাকে স্টুডেন্টের প্যান কার্ড কিন্তু জমা দিতে হবে। তাই যারা প্যারেন্টসরা ভিডিওস দেখছেন তারাও কিন্তু আপনাদের ছেলেমেয়েদের যদি 18 বছর বয়স হয়ে যায় এক্ষুনি প্যান কার্ড করান। প্যান কার্ড করা খুবই সহজ, অ্যাপ্লাই করার পর উইথিন 10 ডেজ আপনার বাড়িতে প্যান কার্ড কিন্তু চলে আসবে পোস্ট অফিস থেকে, ঠিক আছে। সো এই দুটো জিনিস কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এডুকেশন লোন অ্যাপ্লাই করার সময়, স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং স্টুডেন্টের নিজের পার্সোনাল প্যান কার্ড থাকতে হচ্ছে। আইডি প্রুফ আপনাকে জমা দিতে হবে। আইডি প্রুফের মধ্যে আপনার হচ্ছে আমি বলে দিলাম যেটা আগে, আধার কার্ড হচ্ছে আপনাকে আইডি প্রুফে জমা দিতে হচ্ছে অ্যান্ড প্যান কার্ড আপনাকে জমা দিতে হচ্ছে। এই দুটো আপনাকে জমা দিতেই হবে, এই দুটো ম্যান্ডেটরি আপনার, ঠিক আছে, কারণ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমাদের আধার কার্ড আর প্যান কার্ড কিন্তু লাগে। অ্যাড্রেস প্রুফ আমাদের দিতে হচ্ছে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আমাদের অনেক কিছু থাকে, আমি আগেই বলেছি, যেমন স্কুলের মার্কশিটও আমাদের হয়ে যাবে অ্যাড্রেস প্রুফ হিসেবে, কোনো সমস্যা নেই। অথবা ইলেকট্রিসিটি যে বিল থাকে সেই ইলেকট্রিসিটি বিলকেও কিন্তু অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ কিন্তু দেখা হয়, ঠিক আছে। সো যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। সিগনেচার প্রুফ আমাদের জমা দিতে হচ্ছে, ঠিক আছে, একটা সই আমাদের করতে হচ্ছে। স্যালারি স্লিপস, এবার এই যে স্যালারি স্লিপটা আছে এটা শুধুমাত্র হচ্ছে যারা প্যারেন্টস তাদের জন্য, অর্থাৎ যে সমস্ত অভিভাবকরা ভিডিওসটা দেখছেন তাদের জন্য হচ্ছে স্যালারি স্লিপ। কারণ যখন আমরা এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করি তখন সেখানে হচ্ছে স্টুডেন্ট যে অ্যাপ্লাই করছে তারও সমস্ত ডকুমেন্টস ব্যাংকে প্রোভাইড করতে হয়। তার পাশাপাশি স্টুডেন্টের যে গার্জেন থাকবে, যেমন আপনার গার্জেন যদি বাবা হয় তাহলে বাবারও সমস্ত ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে। সো আপনার গার্জেন যে চাকরি করছে সেই চাকরির একটা স্যালারি স্লিপ প্রোভাইড করতে হবে যদি চাকরিজীবী হয়, আর যদি নিজের ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসার ইনকাম যে আছে সেই ইনকামের একটা যে কোনো স্লিপ প্রোভাইড করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিসেন্ট ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। সো এখানে যে রিসেন্ট ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা আছে এটা হচ্ছে গার্জেন যে আছে সেই গার্জেনের লাস্ট যে আমাদের প্রিভিয়াস, আমি এখানে লিখে দিচ্ছি, প্রিভিয়াস যে 12 মান্থ আছে সেই প্রিভিয়াস 12 মান্থের যে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা আছে সেটা প্রোভাইড করতে হবে। আর স্টুডেন্টের যদি ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করা থাকে তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টকেও হচ্ছে অনেক সময় তার প্রিভিয়াস ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট হয়তো দিতে হতে পারে, ঠিক আছে। আইটিআর উইথ ইনকাম কম্পিউটেশন, অর্থাৎ যে গার্জেন থাকবে সেই গার্জেনকে তার হচ্ছে ইনকাম যে সার্টিফিকেট আছে সেই ইনকাম সার্টিফিকেটও হচ্ছে এখানে প্রোভাইড করতে হচ্ছে এডুকেশন লোনের ডকুমেন্টস হিসেবে। রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট, যেটা আমি আগেই বলছি, রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট আগেই বলেছিলাম, এখানেও আমি লিখে দিলাম 10 নম্বর পয়েন্টে।
প্রুফ অফ টার্নওভার, সার্ভিস ট্যাক্স রিটার্ন অর সেলস রিসিপ্ট। এখানে হচ্ছে আমাদেরকে ইনকাম ট্যাক্সের কিছু ডকুমেন্টস দিতে হবে যদি আমরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, অর্থাৎ যদি আপনার গার্জিয়ান ইনকাম ট্যাক্স প্রোভাইড করে এভরি ইয়ার, তাহলে সেই ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস আপনাকে দিতে হচ্ছে। এবং তার পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা জিনিসও লাগে, সেটা হচ্ছে আমাদের ইনকাম সার্টিফিকেট। আপনার যে গার্জিয়ান থাকবে সেই গার্জিয়ানের হচ্ছে ইনকাম সার্টিফিকেটটা হচ্ছে ব্যাংকে প্রোভাইড করতে হয় যে আপনার ইনকাম অ্যাকচুয়ালি কতর মধ্যে আছে, ঠিক আছে। অ্যান্ড দেন কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম উইথ সিগনেচার। ব্যাংক থেকে একটা আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার অনেক মোটা হয়, ঠিক আছে, যার মধ্যে আপনার হিউজ লেভেল অফ হচ্ছে পেজেস থাকে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাকে ভালো করে ফিল করতে হবে, সমস্ত ডকুমেন্টস তার সঙ্গে আপনাকে ইনক্লুড করতে হবে। এই যে যা যা বললাম এই সব ডকুমেন্টসগুলো এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ইনক্লুড করার পর ফর্মটা হচ্ছে অনেকটাই মোটা হয়ে যায়। এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেবে সেখানে অনেক কিছু সই সাবুত করতে হয়, অনেক লেখালেখি করতে হয়। এবং তাই এই জিনিসগুলো হচ্ছে আপনি ব্যাংকে যে যাবেন, যে ব্যাংকে অ্যাপ্লাই করবেন সেই ব্যাংকে ভালো করে জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে হচ্ছে এই সমস্ত ডকুমেন্ট প্রসেসগুলো আমার থেকেও ভালো করে বুঝিয়ে দেবে। তাই আমি প্রত্যেকে রিকমেন্ড করব যে ব্যাংকে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ব্যাংকে গিয়ে আপনারা আগে ভালো করে জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে অনেক ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় তারা আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবে এবং কোথায় সিগনেচার করতে হবে, কোথায় কি লিখতে হবে সেগুলোও বুঝিয়ে দেবে। তাই শুধুমাত্র ভিডিওটা দেখেই থাকবেন না, ব্যাংকে গিয়েও ব্যাংকের কর্মচারীদের সঙ্গেও কথা বলবেন। লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে, মিনিমাম 3টে থেকে 4টে ফটোগ্রাফ হচ্ছে আমাদের লাগে। কার লাগে? স্টুডেন্টের লাগে, এবং অনেক সময় যে গার্জিয়ান থাকে সেই গার্জিয়ানও ফটোগ্রাফ কিন্তু লাগে। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ভিসা ফর স্টাডি অ্যাব্রড, এটা হচ্ছে শুধুমাত্র যারা বিদেশে পড়াশোনা করার জন্য হচ্ছে এডুকেশন লোন নিচ্ছে, সেক্ষেত্রে সেই সকল স্টুডেন্টকে হচ্ছে ভিসা হচ্ছে আমাদের প্রোভাইড করতে হয়, ঠিক আছে। যে দেশে আপনি যাচ্ছেন পড়াশোনা করার জন্য সেই দেশের অ্যাপ্রোপ্রিয়েট ভিসাটাকে হচ্ছে আপনার ব্যাংকে প্রোভাইড করতে হবে, ভিসার ডকুমেন্টস। তো এইগুলো ছিল আমাদের ওভারঅল এডুকেশন লোন পাওয়ার জন্য লিস্ট অফ অল দি ডকুমেন্টস যেগুলো আমাদের দরকার পড়ে এডুকেশন লোনের ক্ষেত্রে। এখানে শুধুমাত্র ইরিলেভেন্ট হচ্ছে আমাদের এই 14 নম্বর পয়েন্টটা, যেটা তখনই অ্যাপ্লাই হবে যদি আপনি স্টাডি অ্যাব্রডের জন্য এডুকেশন লোন অ্যাপ্লাই করে থাকেন। নেক্সট হচ্ছে লোন অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট অবধি লোন আমরা পেয়ে থাকি এটা আমাদেরকে জানতে হবে ভালো করে। যদি আপনি ইন্ডিয়ার জন্য এডুকেশন লোন অ্যাপ্লাই করেন, অর্থাৎ ইন্ডিয়াতে পড়াশোনা করতে চান ডোমেস্টিক এডুকেশন লোন, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো ব্যাংকস আমাদের মিনিমাম 15 লাখ টাকা অবধি এডুকেশন লোন প্রোভাইড করে। যে কোনো ব্যাংক বলতে এখানে গভর্নমেন্ট ব্যাংক থেকে শুরু করে প্রাইভেট ব্যাংক দুটোই ইনক্লুড আছে। আর যদি আপনি স্টাডি অ্যাব্রডের জন্য এডুকেশন লোন অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে আপ টু 75 লাখ রুপিস অবধি এডুকেশন লোন প্রোভাইড করে দেয়। এই যে আমি অ্যামাউন্টটা বললাম এটা সমস্ত ব্যাংকের কথা মাথায় রেখে, এবার প্রত্যেকটি ব্যাংকের নির্দিষ্ট আবার অ্যামাউন্ট থাকে, সেটা সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা সেই ব্যাংকে গিয়ে সেই ব্যাংকের কর্মচারীদের সঙ্গে কথা বললে তারা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। নেক্সট যে টার্মটা আমাদের এডুকেশন লোনের ক্ষেত্রে ভালো করে বুঝতে হবে সেটা হলো কোলাটেরাল অথবা সিকিউরিটি। নাও হোয়াট ইজ কোলাটেরাল অ্যান্ড সিকিউরিটি? কোলাটেরাল অ্যান্ড সিকিউরিটি মানে কিছু এডুকেশন লোন আছে যেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি ক্রস করে যায়, তাহলে সেই এডুকেশন লোনটা পাওয়ার জন্য আপনাকে ব্যাংকের কাছে সিকিউরিটি অ্যামাউন্ট হিসেবে কিছু জিনিস আপনার হচ্ছে নিজস্ব কিছু জিনিস আছে সেগুলিকে ব্যাংকের কাছে জমা দিতে হয়। সেটাকেই হচ্ছে আমাদের বলা হয় কোলাটেরাল অথবা সিকিউরিটি। যার ফলে কি হয়, ধরুন আপনার এডুকেশন লোন কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ আপনার যদি পড়াশোনা কমপ্লিট হওয়ার পর যদি আপনি চাকরি না পান অথবা কোনো কারণে যদি আপনি এডুকেশন লোনটাকে রিপে করতে না পারেন, তখন ব্যাংক কি করবে, আপনি যে কোলাটেরাল অথবা সিকিউরিটিটা এডুকেশন লোন অ্যাপ্লাই করার সময় ব্যাংকের কাছে জমা দিয়েছিলেন, ব্যাংক সেই জিনিসটাকে নিজের করে নেবে এবং তার মাধ্যমে সেই টাকাটাকে ব্যাংক হচ্ছে ম্যানেজ করে নেবে। যদি আপনি 4 লাখ টাকার অবধি এডুকেশন লোন অ্যাপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকারের সিকিউরিটি আমাদের দিতে হয় না। অর্থাৎ ধরুন এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলছি বিটেক ডিগ্রি। বিটেক ডিগ্রি হলো আমাদের, ধরুন আমি একটা কলেজে অ্যাপ্লাই করলাম XYZ, যেখানে আমার 4 বছরের টোটাল খরচা হচ্ছে 4 লাখ টাকা। 4 লাখ টাকা যদি বেশি হয়, 1 পয়সাও যদি বেশি হয়, তাহলে কিন্তু এই ক্রাইটেরিয়াটা কিন্তু ম্যাচ করবে না। 4 লাখ টাকার মতো থাকতে হবে। যদি আপনার কোনো কলেজের
ফিস অথবা আপনি এমন একটা এডুকেশন লোন নিচ্ছেন যেটা 4 লাখ টাকার মধ্যে অ্যামাউন্ট আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো কোলাটারাল অথবা সিকিউরিটি আপনাকে ব্যাংকে জমা করতে হচ্ছে না, কিন্তু আপনার প্যারেন্টসকে কিন্তু জয়েন্ট বরোয়ার করতে হচ্ছে। যেটা আমি আগেই বলেছিলাম, এডুকেশন লোনের জন্য স্টুডেন্ট যে থাকে সেই স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট এবং যে গার্জেন থাকে সেই গার্জেনের ব্যাংক অ্যাকাউন্ট দুটোকে জয়েন্ট করে একটা জয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এবং তারপর হচ্ছে এডুকেশন লোনটাকে প্রোভাইড করা হয়। তাই এডুকেশন লোনের ক্ষেত্রে যে অ্যামাউন্টই হোক না কেন গার্জেনকে কিন্তু জয়েন্ট বরোয়ার রাখতে হবেই, বাট আপ টু 4 lakhs অর্থাৎ 4 লাখের মধ্যে যদি এডুকেশন লোনের অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে কোনো প্রকারের সিকিউরিটি জমা দেওয়ার দরকার পড়ে না। কিন্তু যদি আপনার এডুকেশন লোনটা 4 থেকে 7.5 লাখ টাকার মধ্যে হয়, 4 থেকে 7.5 লাখের মধ্যে, তাহলে সেক্ষেত্রে প্যারেন্টসকে তো জয়েন্ট বরোয়ার হিসেবে রাখতে হবেই, প্লাস তার পাশাপাশি থার্ড পার্টি একজন গ্যারেন্টারও দরকার পড়ে যাদের এডুকেশন লোনের অ্যামাউন্ট 4 লাখ টাকা থেকে 7.5 লাখ টাকার মধ্যে থাকে। আর যে সকল এডুকেশন লোনের অ্যামাউন্ট 7.5 লাখ টাকার ওপরে হয়, অ্যাভব 7.5 লাখ রুপিস, সেক্ষেত্রে প্যারেন্টস তো জয়েন্ট বরোয়ার হিসেবে থাকবেই, প্লাস হচ্ছে আমাদের ট্যানজিবল কোলাটারাল সিকিউরিটি হচ্ছে জমা দিতে হয়। নাও হোয়াট ইজ ট্যানজিবল কোলাটারাল সিকিউরিটি? ট্যানজিবল কোলাটারাল সিকিউরিটি মানে আপনাকে এমন একটা সিকিউরিটি জমা দিতে হবে যে সিকিউরিটিটা হচ্ছে যদি আপনি এডুকেশন লোন রিপে করতে না পারেন, ব্যাংক যেন সেই জিনিসটা নিয়ে আপনার লোনের অ্যামাউন্টটা রিপে করে দেয়। যেমন এই ট্যানজিবল কোলাটারাল সিকিউরিটির মধ্যে আমাদের কি কি থাকে? আমাদের হচ্ছে প্রপার্টি থাকে, আপনার যে বাড়ি ঘর জমি জায়গা থাকে সেগুলিকে আপনি ব্যাংকের কাছে অ্যাজ এ কোলাটারাল সিকিউরিটি হিসেবে বন্ধক রাখতে পারেন এবং এডুকেশন লোনটা নিতে পারেন যদি আপনার 7.5 লাখ টাকার ওপরে এডুকেশন লোন হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি হবে, ধরুন আপনার স্টুডেন্ট হচ্ছে এডুকেশন লোনটাকে রিপে করতে পারলো না কোর্স কমপ্লিট করার পর কোনো কারণে, তখন ব্যাংক কি করবে? তখন ব্যাংক হচ্ছে আপনার যে বাড়ি ঘর প্রপার্টি বা জমি আছে সেটাকে নিজের করে নেবে এবং আপনাকে সেখান থেকে উৎখাত করে দেবে, ঠিক আছে? এবং সেই জমিটা বা সেই ল্যান্ডটা ব্যাংকের তখন নিজের হয়ে যাবে। মানে বেসিক্যালি কোনো কিছু বন্ধক রেখে যেরকম আমরা লোন নিই সেটাই এখানে বলা হয়েছে। সো এর মধ্যে কি কি থাকে? আমাদের প্রপার্টি থাকে, ল্যান্ড থাকে, এফডি, আপনি চাইলে আপনার কোনো ফিক্সড ডিপোজিটকেও কিন্তু অ্যাজ এ কোলাটারাল সিকিউরিটি হিসেবে জমা দিতে পারেন যদি লোনের অ্যামাউন্ট 7.5 লাখ টাকার মধ্যে হয়। 4 লাখ টাকার মধ্যে হলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, 4 থেকে 7.5 লাখ টাকার মধ্যে হলে শুধুমাত্র থার্ড পার্টি গ্যারেন্টার লাগছে, কোনো জমি জায়গা বন্ধক দিতে হচ্ছে না। বাট 7.5 লাখ টাকার ওপরে এডুকেশন লোন হলে জমি জায়গা বন্ধক দিতে হচ্ছে, কোনো ইন্স্যুরেন্স থাকলে সেটাকেও আপনি এখানে কোলাটারাল সিকিউরিটির মধ্যে কিন্তু রাখতে পারেন। নেক্সট যেটা আমরা জানবো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম এডুকেশন লোনের ক্ষেত্রে, দ্যাট ইজ মোরাটোরিয়াম পিরিয়ড। নাও হোয়াট ইজ মোরাটোরিয়াম পিরিয়ড? মোরাটোরিয়াম পিরিয়ড হচ্ছে অনেকটা আপনার হচ্ছে কখন থেকে আপনি এডুকেশন লোন রিপে করবেন সেই রিপেমেন্টের হচ্ছে পিরিয়ডটাকে আমাদের মোরাটোরিয়াম পিরিয়ড বলা হয়। সো এখানে মোরাটোরিয়াম পিরিয়ড হচ্ছে আমাদের এরকম, সবার প্রথম হচ্ছে কোর্স পিরিয়ড প্লাস 1 year or 6 months আফটার গেটিং জবস। এটা আমি এইভাবে বোঝাচ্ছি। এক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির উদাহরণ নিলাম যেটা হচ্ছে আমাদের বিটেক ডিগ্রি। সো বিটেক ডিগ্রি আমাদের কত বছরের হয়ে থাকে? বিটেক ডিগ্রি আমাদের হয়ে থাকে 4 ইয়ার্সের। সো ধরুন একজন স্টুডেন্ট আছে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য XYZ একটি কলেজে ভর্তি হচ্ছে এবং সেই কলেজে তার কোর্স ফি হচ্ছে 5 লাখ টাকা, তাহলে সে 5 লাখ টাকার হচ্ছে এডুকেশন লোন নিল। এবার এই যে 5 লাখ টাকাটা আছে, এই 5 লাখ টাকাটা সে কখন পরিশোধ করবে? তার যে কোর্স পিরিয়ড আছে যেটা হলো তার কাছে 4 বছরের কোর্স পিরিয়ড প্লাস আফটার জবস, ঠিক আছে, চাকরি পাওয়ার পর আরও একটা বছর তাকে সুযোগ দেওয়া হবে, অর্থাৎ টোটাল 5 ইয়ার্স পর সে তার 5 লাখ টাকার এডুকেশন লোনটাকে রিপে করবে। আরেকবার ভালো করে বোঝাচ্ছি, কোর্স পিরিয়ড যেমন এক্ষেত্রে বিটেকের ক্ষেত্রে 4 বছর প্লাস 1 year আফটার গেটিং জব, অর্থাৎ আপনার কোর্স কমপ্লিট হওয়ার পর আপনি চাকরি পাবেন এবং আপনাকে একটা বছর সময় দেওয়া হবে, সে 1 বছরের মধ্যে আপনি সেটেল হয়ে যান অ্যান্ড তার নেক্সট ইয়ার থেকে আপনি হচ্ছে এডুকেশন লোনের জন্য রিপে করবেন। অর্থাৎ বিটেক স্টুডেন্টদের ক্ষেত্রে টোটাল 5 ইয়ারের হচ্ছে আমাদের মোরাটোরিয়াম পিরিয়ড থাকে এবং এই 5 বছর আপনাকে 1 পয়সাও কিন্তু এডুকেশন লোন নেওয়ার পর পেমেন্ট করতে হবে না। অর্থাৎ এই যে কোর্স পিরিয়ড আপনার চলবে, এই কোর্স পিরিয়ডের 4টে বছর তো আপনাকে কোনো প্রকারের টাকা দিতে হচ্ছেই না এডুকেশন লোনের রিপেমেন্ট, ঠিক আছে, এবং চাকরি পাওয়ার পরও 1 বছর কিন্তু আপনাকে কোনো প্রকারের পয়সা রিপে করতে হচ্ছে না। কিন্তু যেই 1 বছর আপনার কমপ্লিট হয়ে যাবে, যেই টোটাল 5 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, তারপর আপনার হচ্ছে লোন রিপেমেন্ট প্রসেস
স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। এবং এই যে কোর্স পিরিয়ড এবং এই যে 1 ইয়ার যে পিরিয়ডটা থাকে এর মধ্যে কিন্তু আমাদের ইন্টারেস্ট রেট কিন্তু ভ্যারি করে, ঠিক আছে। সো ইন্টারেস্ট রেটের উপর আমি আলাদা করে ডিটেলসে ভিডিও বানাবো, কারণ ইন্টারেস্ট রেটটা প্রত্যেক ব্যাংকের আলাদা হয়ে থাকে। বাট মোরাটোরিয়াম পিরিয়ডটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম মোরাটোরিয়াম পিরিয়ডের ওপর ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, প্রত্যেকটি কমেন্টের আমি রিপ্লাই দিয়ে সেই ডাউটগুলোকে সলভ করব। নেক্সট হচ্ছে মার্জিন মানি। মার্জিন মানি এই টার্মটাও আমাদের এডুকেশন লোনের ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট, যেটা আমাদের ভালো করে জানা উচিত। নাও হোয়াট ইজ মার্জিন মানি? আমি আপনাকে আগেই বলেছিলাম শুরুতে, ব্যাংক কিন্তু 100% লোন কখনোই কিন্তু অ্যাজ এ এডুকেশন লোন হিসেবে প্রোভাইড করে না। ব্যাংক কিছু অ্যামাউন্ট এডুকেশন লোন প্রোভাইড করে আর কিছু অ্যামাউন্টটা স্টুডেন্টকে নিজেকেই দিতে হয়। এবার সেটা ডিপেন্ড করে কত টাকা অবধি আপনি এডুকেশন লোন নিচ্ছেন। যেমন ধরুন আপনি যদি একটা এডুকেশন লোন নেন যেখানে আপনার হচ্ছে এডুকেশন লোনের অ্যামাউন্টটা আপ টু 4 লাখ রুপিস, 4 লাখ টাকার মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো মার্জিন মানি দিতে হচ্ছে না। সেক্ষেত্রে 100% লোন আপনি পেয়ে যাচ্ছেন, ব্যাংক আপনাকে পুরো 4 লাখ টাকাই হচ্ছে লোন হিসেবে দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু ধরুন আপনার এডুকেশন লোন রুপিস 4 লাখ টাকার ওপরে, সেক্ষেত্রে যদি আপনি ভারতবর্ষের কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 5% মার্জিন মানি দিতে হচ্ছে। আর যদি আপনি ইন্ডিয়ার বাইরে অ্যাব্রড থেকে পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 15% হচ্ছে মার্জিন মানি প্রোভাইড করতে হচ্ছে। এটাকেও আমি একটা এক্সাম্পল সহকারে বোঝাচ্ছি। ধরুন আমি হচ্ছে এখানে এমন একটা কোর্স করছি যে কোর্সে আমার হচ্ছে এডুকেশন লোন লাগছে 5 লাখ টাকা, ঠিক আছে, 5 লাখ রুপিস, এবং সেটা হচ্ছে আমি কোথা থেকে করছি? ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তাহলে আমি যদি ইন্ডিয়া থেকে কোনো এডুকেশন লোন নিয়ে থাকি এবং সেই লোনটার অ্যামাউন্ট যদি 5 লাখ টাকা হয়, মানে 4 লাখ টাকার ওপরে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে 5% হচ্ছে মার্জিন মানি দিতে হচ্ছে। অর্থাৎ 5% মানে হচ্ছে আমার এই 5 লাখ টাকার মধ্যে টোটাল 25,000 ইন্ডিয়ান রুপিস আমাকে নিজে থেকে হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে, এবং এই 25,000 টাকাকে 5 লাখ টাকা থেকে মাইনাস করলে বাকি যে টাকাটা থাকে সেটা ব্যাংক এডুকেশন লোন হিসেবে আমাকে প্রোভাইড করে দিচ্ছে, ঠিক আছে। সো এইটা আপনারা এই রুলসটাকে ইউজ করে নিজেদের ক্ষেত্রেও কিন্তু বার করতে পারেন। যতটা অ্যামাউন্ট হবে আপনার এডুকেশন লোনের, ভারতবর্ষ থেকে যদি আপনি পড়াশোনা করেন তাহলে সেই অ্যামাউন্টটাকে 5% দিয়ে আপনাকে হচ্ছে বার করতে হচ্ছে মার্জিন মানি, ঠিক আছে। আর ধরো যদি আমি এমন একটা কোর্স করছি যে কোর্সে আমার টোটাল 20 লাখ রুপিস হচ্ছে লাগছে, এবং এই কোর্সটা ধরুন আমি হচ্ছে অ্যাব্রড থেকে করছি, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে থেকে, তাহলে 20 লাখের ক্ষেত্রে আমার হচ্ছে 15% মার্জিন মানি দিতে হচ্ছে, এবং 15% মার্জিন মানি হচ্ছে আমাকে টোটাল এই 20 লাখ টাকা এডুকেশন লোনের মধ্যে 3,20,000 টাকা হচ্ছে আমাকে নিজের পকেট থেকে পেমেন্ট করতে হচ্ছে, এবং 3,20,000 টাকাকে হচ্ছে আমার মাইনাস করলে বাকি যে টাকাটা পড়ে থাকে সেটা ব্যাংক আমাকে লোন দিয়ে দিচ্ছে। তাই সবসময় ফর্মুলাটা মনে রাখবেন, যদি ইন্ডিয়া থেকে হয় 4 লাখ টাকা যদি ওপরে হয় তাহলে 5% মার্জিন মানি, যদি অ্যাব্রড থেকে পড়াশোনা করেন এবং 4 লাখ টাকার ওপরে যদি হয় সেই এডুকেশন লোনটা তাহলে 15% মার্জিন মানি, ঠিক আছে। নেক্সট কিছু ইম্পর্টেন্ট টার্মস আমাদের ভালো করে জানতে হবে, যেরকম লোন সাইজ। সো বেসিক্যালি যে কোনো ব্যাংক আমাদের 50,000 টাকা থেকে 75 লাখ টাকা অবধি এডুকেশন লোন প্রোভাইড করে থাকে। 50,000 টাকার নিচে যদি আপনাদের কোনো কোর্স হয় তাহলে সেক্ষেত্রে কোনোদিনও আপনি এডুকেশন লোন পাবেন না, এটা কিন্তু মনে রাখবেন। টেনিউর পিরিয়ড কি? টেনিউর পিরিয়ড হচ্ছে আপ টু 15 ইয়ার্স, অর্থাৎ মোরাটোরিয়াম পিরিয়ড কমপ্লিট হওয়ার পর, ঠিক আছে, মোরাটোরিয়াম যে পিরিয়ডটা আমাদের থাকে সেই মোরাটোরিয়াম পিরিয়ড কমপ্লিট হওয়ার পর ব্যাংক আপনাকে 15 ইয়ার্স অবধি টাইম দেয় সেই এডুকেশন লোনটাকে রিপে করার জন্য। অর্থাৎ এডুকেশন লোন নেওয়ার পর মোরাটোরিয়াম পিরিয়ড কমপ্লিট হয়ে যাওয়ার পর 15 বছর অবধি টাইম থাকে আপনি ধীরে সুস্থে আপনার এডুকেশন লোনটাকে রিপে করতে পারেন। আপনার যে স্যালারি থাকে বা যে ইনকাম থাকে সেখান থেকে মান্থলি বেসিকে আপনার একটা অ্যামাউন্ট ইএমআই হিসেবে কেটে নেওয়া হয়, ঠিক আছে। ইন্টারেস্ট রেট টোটালি ডিপেন্ড করে আপনার কলেজ টু কলেজ, কোন কলেজে আপনি পড়াশোনা করছেন সেই কলেজের উপর ডিপেন্ড করে আপনার ব্যাংক এডুকেশন লোনের ক্ষেত্রে কতটা ইন্টারেস্ট রেট রাখবে, কোন কোর্স নিয়ে পড়াশোনা করছেন এবং কোন ব্যাংক থেকে এডুকেশন লোনটা নিচ্ছেন
সেই ব্যাংকের ওপর ডিপেন্ড করে আপনার ইন্টারেস্ট রেট কি হবে এডুকেশন লোনের ওপর। যেমন উদাহরণ সহকারে এখানে আমি এসবিআই ব্যাংকের কথা বলছি। তাহলে আপনি যদি এসবিআই ব্যাংক থেকে এডুকেশন লোন নেন এবং আপনার কলেজ যদি আইআইএম, আইআইটিএস বা আইআইএসসি হয়ে থাকে, যেগুলো হচ্ছে টায়ার 1 কলেজ, তাহলে এই টায়ার 1 কলেজের ক্ষেত্রে এসবিআই ব্যাংকে হচ্ছে 8.5%-এর ইন্টারেস্ট রেট আছে। এনআইটিসি এর ক্ষেত্রে 8.65%-এর ইন্টারেস্ট রেট, এবং বাকি যে ইনস্টিটিউটগুলো লাইক টায়ার 2, টায়ার 3 বা একদম লো লেভেলের যে কলেজগুলো থাকে, সেই সমস্ত কলেজের ক্ষেত্রে এসবিআই ব্যাংক এডুকেশন লোনে ইন্টারেস্ট রেট 9.5% থেকে 10.5% দেয়। এবং যত টপ লেভেলের কলেজ হবে তত আপনার ইন্টারেস্ট রেটের পরিমাণটা কম হয়, কারণ সেক্ষেত্রে টপ লেভেলের কলেজে প্লেসমেন্টও আপনার ভালো থাকে, তাই ব্যাংক জানে যে স্টুডেন্ট খুব সহজে খুব তাড়াতাড়ি এডুকেশন লোন রিপে করে দিতে পারবে। কিন্তু কিছু আপনার হচ্ছে এখানে কনসেশনও অ্যাপ্লিকেবল হয়, লাইক হচ্ছে আপনি যদি একজন গার্ল অ্যাপ্লিকেন্ট হন তাহলে সেক্ষেত্রে 0.5% ইন্টারেস্ট রেট আপনার হচ্ছে ডিডাক্ট হয়ে যায়। যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম 2 বছরে, অর্থাৎ 2 বছরের চাকরি করার এক্সপিরিয়েন্স আছে এবং তারপর আপনি হচ্ছে কোনো ধরুন কোর্সে অ্যাডমিশন নিয়েছেন যেটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের হোক, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে 0.25%-এর আপনার হচ্ছে ইন্টারেস্ট রেট ডিডাক্ট হয়ে যায়, মাইনাস হয়। আপনি যদি কোলাটারাল সিকিউরিটি জমা দেন এবং সেই কোলাটারাল সিকিউরিটিটা যদি আপনার লোন অ্যামাউন্টটা থেকে বেশি হয়, যেমন ধরুন আপনার লোন অ্যামাউন্ট 7 লাখ এবং আপনি যে কোলাটারাল সিকিউরিটিটা যে জমা দিয়েছেন সেই কোলাটারাল সিকিউরিটির অ্যামাউন্টটা ধরুন আপনার 10 লাখ, তাহলে কি হলো আপনার কোলাটারাল সিকিউরিটি হচ্ছে আপনার লোন অ্যামাউন্টের থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটে 0.25%-এর হচ্ছে ডিডাকশন হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ইফ লোন সার্ভিস ডিউরিং মোরাটোরিয়াম পিরিয়ড, তাহলে 1%-এর হচ্ছে ডিডাকশন হয়। মোরাটোরিয়াম পিরিয়ড কি, যেমন আমি আগেই বলেছিলাম 4 ইয়ার হচ্ছে আমাদের কোর্স আর 1 বছর হচ্ছে আমাদের আফটার গেটিং জব। এই পিরিয়ডের মধ্যে যদি আপনি ব্যাংকে এডুকেশন লোন রিপে করা শুরু করে দেন, অর্থাৎ আপনার কাছে বেসিক্যালি রিপেমেন্ট করার জন্য দুটো অপশন থাকে। এক তো আজকে এডুকেশন লোন আপনি নিলেন, তারপর আপনার কোর্স কমপ্লিট হবে, মোরাটোরিয়াম পিরিয়ড কমপ্লিট হবে এবং দেন তারপর হচ্ছে আপনি এডুকেশন লোনটা রিপে করুন। আরেকটা অপশন আপনার কাছে থাকে যে আজকে এডুকেশন লোন নিলেন, পরের দিন থেকে আপনি চাইলে রিপেমেন্ট করা শুরু করে দিতে পারেন, অর্থাৎ এই মোরাটোরিয়াম পিরিয়ডের মধ্যে আপনি রিপেমেন্ট করা শুরু করে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট 1%-এর হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাই এটা মনে রাখবেন। নেক্সট হচ্ছে আপনার রেস্ট পিরিয়ড কি, রেস্ট পিরিয়ড হচ্ছে আপনার 1 ইয়ার থাকে। 1 ইয়ার মানে হচ্ছে যেমন ধরুন আপনার হচ্ছে এখানে এক্সাম্পল আপনি 4 লাখ টাকা লোন নিচ্ছেন, ঠিক আছে। তো 4 লাখ টাকা লোন মানে হচ্ছে আপনার ধরুন 10% ইন্টারেস্ট রেটে আপনার টোটাল 5 বছরের জন্য আপনার হচ্ছে, ঠিক আছে। তাহলে 4 ইয়ার্সের কোর্সে আপনার ইএমআই হচ্ছে 10,624 টাকা, অর্থাৎ 5 বছর পর আপনার, অর্থাৎ 4 লাখ টাকা লোন, ইন্টারেস্ট রেট 10% এবং 5 বছরের হচ্ছে মোরাটোরিয়াম পিরিয়ড, এবং এই 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যখন এডুকেশন লোনটাকে রিপে করবেন তখন মান্থলি বেসিকে আপনাকে হচ্ছে এই 4 লাখ টাকার এডুকেশন লোনের জন্য 10,624 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবার এটা আপনার অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। সো এই জিনিসটাকে আপনার হচ্ছে যে রেস্ট পিরিয়ড থাকে, এই জিনিসটাকে আপনার হচ্ছে ব্যাংকের যারা কর্মচারী থাকে সেই পার্টিকুলার ব্যাংক আপনাকে ভালো করে বোঝাতে পারবে, কারণ প্রত্যেক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু রুলসটা আলাদা থাকে। আমি এখানে একটা জেনারেল জিনিস বলে দিলাম। সো দ্যাটস অল এভরিথিং রিলেটেড টু এডুকেশন লোন। আই হোপ এডুকেশন লোন জিনিসটা কি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো ডাউট থাকে তাহলে আপনাদেরকে আমি একটা জিনিসই বলবো যে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে আমি আপনাদের ডাউটগুলিকে ক্লিয়ার করে দেবো। এবং যদি আপনাদের এডুকেশন লোনের ওপর আরও ভিডিওস চাই তাহলে কমেন্ট করুন, এডুকেশন লোনের ওপর আমরা ভিডিওসগুলোকে আরও কন্টিনিউ করব। আরও বাকি যে জিনিসগুলো আছে এডুকেশন লোনের ক্ষেত্রে যেগুলো খুব টেকনিক্যাল অ্যান্ড লিগাল বিষয় আছে সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। সো আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সফল হন জীবনে।